আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শব্দ তরঙ্গ নিয়ে আলোচনা করব। শব্দ কি দেখো, কোনো কিছু কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। আমরা যখন কোনো কিছুকে আঘাত করি তখন সেখানে শব্দ হয়। আমরা দেওয়ালে একটা আঘাত করলে, কাঠে একটা আঘাত করলে কি হয়? শব্দ হয়। শব্দ কি কারণে হয়? কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। গিটারের তারের কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। কম্পনরত তারটাকে যদি স্পর্শ করে কম্পন বন্ধ করে দেওয়া হয় তখন দেখা যায় কি শব্দটা থেমে গেছে। আবার দেখো ধাতব স্টিলের প্লেট অথবা থালা, বোলকে যদি আঘাত করা হয় সেখান থেকে শব্দ উৎপন্ন হয় এবং শব্দটা একটু কিছুক্ষণ স্থায়ী হয়। কিন্তু সাথে সাথে যদি ওটাকে স্পর্শ করা হয় অর্থাৎ কম্পনটাকে থামিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় কি শব্দটা সাথে সাথে বন্ধ হয়ে গেছে। এই যে শব্দ, এই শব্দ উৎপন্ন হয় তাহলে কিসের ফলে? কোনো পদার্থের কম্পনের ফলে। একটা কাঁসার প্লেটে অথবা পিতলের প্লেটে পানি রেখে সেখানে যদি আঘাত করা হয় তখন দেখা যাবে শব্দ উৎপন্ন হওয়ার সাথে সাথে পানিগুলোও তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ছে। আচ্ছা, এই যে উৎপন্ন শব্দ, এই উৎপন্ন শব্দ আমাদের কানে আসে কিভাবে? আমাদের কানে আসে তরঙ্গের মাধ্যমে আসে। তো শব্দ আমরা আগেই পড়েছি, তরঙ্গ দুই প্রকার। একটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা অনুপ্রস্থ তরঙ্গ। তো শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ তরঙ্গ হলো একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই তরঙ্গ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলোর সংকোচন ও প্রসারণের সৃষ্টি হয়। আমরা আগেই পড়েছি যে অনুদৈর্ঘ্য তরঙ্গে তোমার উপর নিচু হয় না, সেটা সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এগিয়ে যায়, কণাগুলোর কম্পনের সমান্তরাল দিকে এগিয়ে যায়। মাধ্যম দিয়ে সঞ্চালিত হয়ে এই শব্দ তরঙ্গ আমাদের কানে এসে অনুভূতি জাগায়। তো মাধ্যমগুলো কি কি? মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম হতে পারে, পানি মাধ্যম হতে পারে। আমরা এখন যে শব্দগুলো শুনি এটা সাধারণত বায়ু মাধ্যমে আমাদের কানে পৌঁছায়। পূর্বের যুগে ধারণা করা হতো যে বায়ুতে ইথার নামে একটা মাধ্যম আছে, ইথারের মাধ্যমে শব্দ চলাচল করে। কিন্তু পরে দেখা গেছে ইথার এটা একটা কাল্পনিক জিনিস, এটা আসলে কিছু নেই, মূলত শব্দ বায়ু মাধ্যমে চলাচল করে। তাহলে আমরা এখানে জানলাম শব্দ হলো কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? এই যে দেখো আমরা এটা আগেই দেখেছি, এটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। মাধ্যমের কণাগুলো কি হবে? সংকোচন হবে আর প্রসারণ হবে। একটা তোমার স্প্রিংকে যদি একবার লম্ব করে ছেড়ে দেওয়া হয় তখন স্প্রিংটা যদি সংকোচন প্রসারণ হয় সেটাকে আমরা বলতে পারবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, দেখো এই যে মাধ্যমের কণাগুলো সম্প্রসারণ হচ্ছে আবার সংকোচন হচ্ছে এবং সাথে সাথে এই হলুদগুলো দেখো এগিয়ে যাচ্ছে। হলুদগুলো এগিয়ে যাচ্ছে, এটা কিসের মাধ্যমে এগিয়ে যাচ্ছে? সংকোচন ও প্রসারণের ফলে তরঙ্গটা এগিয়ে যাচ্ছে। তো এইভাবে শব্দ তরঙ্গ আমাদের কানে এসে পৌঁছায়। দেখো এইটা হলো একটা শব্দ তরঙ্গ। আমরা যদি কোনো রেকর্ডারে, মোবাইলে রেকর্ডার বের করে কোনো কিছু রেকর্ড করি তখন দেখা যায় কি এই যে এমন টাইপের কিছু একটা দেখা যায়। এটা কি? এটা আসলে শব্দ তরঙ্গের চিহ্ন। দেখো এই যে এটা হচ্ছে শব্দ তরঙ্গের চিহ্ন। এই যে আবার দেখো এই যে সংকোচন ও প্রসারণ হচ্ছে, সংকোচন ও প্রসারণ হচ্ছে। তো এই সংকোচন ও প্রসারণের মাধ্যমে শব্দ তরঙ্গ এগিয়ে যায় এবং আমাদের কানে এসে পৌঁছায়। আর একটু খেয়াল করো, দেখো কিছু কিছু জায়গায় চিকন, দেখো এই যেখানে চিকন, আবার কিছু কিছু জায়গায় অনেক ছড়ানো, এইগুলো হলো বিস্তার। এই যে এগুলোর বিস্তার বেশি, এই যে এইটুকুতে বিস্তার কম। বিস্তার কম যেখানে কম সেখানে শব্দটা আমরা একটু আস্তে শুনবো, সেটার শব্দের তীব্রতাটা কম হবে। বিস্তার যেখানে বেশি সেটার তীব্রতা অনেক বেশি। তুমি যদি রেকর্ডার চালু করে ভয়েস রেকর্ডারে রেকর্ড করো, তুমি যদি একটু চিৎকার দাও দেখতে পাবে যে এমন বড় তরঙ্গের সৃষ্টি হবে, এভাবে বড় তরঙ্গের সৃষ্টি হবে, অর্থাৎ এগুলোর বিস্তার বেশি হবে। আর যদি আস্তে নরমালি বলো তখন ছোট ছোট তরঙ্গের সৃষ্টি হবে। তো এই ছিল শব্দ তরঙ্গ, এই যে সংকোচন প্রসারণের মাধ্যমে এগিয়ে যায়। এবার আসো শব্দ তরঙ্গের কয়েকটা বৈশিষ্ট্য পড়ি। দেখো, কোনো বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। যদি বস্তুর কম্পন না হয় তাহলে শব্দ তরঙ্গ সৃষ্টি হবে না। একটা দেয়ালকে আঘাত করলে খুবই কম পরিমাণে শব্দ সৃষ্টি হয়, কারণ কি? দেওয়ালকে কাঁপানো কঠিন। এই তরঙ্গ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন হয়। জড় মাধ্যম কি? বায়ু মাধ্যম হইতে পারে, পানি মাধ্যম হইতে পারে, বা তারের মধ্যে দিয়েও আমরা তরঙ্গ সঞ্চালন করতে পারি, শব্দ পাঠাতে পারি।
আবার শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ না। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, যেখানে তোমার সংকোচন এবং প্রসারণের মাধ্যমে তরঙ্গ এগিয়ে যায়। তারপর শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভরশীল, অর্থাৎ তাপমাত্রা কম বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ কম বৃদ্ধি হয়, শব্দের বেগেরও কম হয় আবার বেশি হয়। তারপর শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। শব্দের তীব্রতা বলতে কি বোঝায়? তীব্রতা হলো ওই যে আমরা কতটুকু জোরে আমাদের কানে শুনবো, এটা তীব্রতা। তীব্রতার সাথে তরঙ্গের বিস্তার কোনটা? এই যে বিস্তার, এটা হচ্ছে বিস্তার। শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এই যে শব্দের তরঙ্গের বিস্তার যদি বেশি হয় তাহলে আমাদের কানে শব্দের তীব্রতাও বেশি হবে। কেমন বেশি হবে? বর্গের সমানুপাতিক হবে। ধরো এইখানে তীব্রতা হচ্ছে, এখানকার তীব্রতার চেয়ে এখানকার শব্দের বিস্তারের চেয়ে যদি এখানে বিস্তার দ্বিগুণ হয় তাহলে শব্দের তীব্রতা হবে 2 স্কয়ার মানে 4 গুণ, বর্গ মানে কি স্কয়ার আকারে হবে। তাহলে শব্দের বিস্তার যদি দ্বিগুণ হয় তাহলে ওই শব্দের তীব্রতা হবে 4 গুণ। শব্দের বিস্তার যদি 3 গুণ হয় তাহলে তীব্রতা কত হবে? 3 স্কয়ার 9 গুণ হবে কিন্তু। তাহলে শব্দের তীব্রতা সাথে বিস্তারের সম্পর্ক কেমন? এই যেগুলো বিস্তার কতটুকু শব্দের, এগুলো হচ্ছে তরঙ্গের বিস্তার। এই বিস্তার বেশি হলে আমাদের কানে আমরা বেশি জোরে শুনবো, এটা হচ্ছে তীব্রতা। তাহলে বিস্তারের সাথে তীব্রতার সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। বিস্তার যদি দ্বিগুণ হয় তীব্রতা 4 গুণ হবে। এবার আসো শ্রাব্যতার সীমা। শ্রাব্যতার সীমা কি? আমরা কি সব ধরনের কম্পনী, আমরা কি সব ধরনের শব্দই শুনবো কিনা? আমরা সব ধরনের শব্দই শুনতে পাই না। কতটুকু শুনতে পাবো? কম্পনের ফলে কি হয়? শব্দ উৎপন্ন হয়, কিন্তু কোনো কিছু কাঁপলেই কি আমরা শব্দ শুনবো? না। কোনো কিছু যদি 20 বারের কম কম্পন হয় আমরা সেই শব্দ শুনবো না। আমাদের শ্রবণের জন্য, শোনার জন্য কোনো বস্তু কমপক্ষে 20 বার যদি কাঁপে তাহলে সেই বস্তু থেকে উৎপন্ন শব্দ শোনা যাবে। আবার যদি কম্পন প্রতি সেকেন্ডে 20,000 বারের বেশি হয় তাহলে শব্দ শোনা যাবে না। তাহলে আমাদের কোনো কিছু শোনার জন্য সীমা হলো তাকে 20 থেকে 20,000-এর মধ্যে কাঁপতে হবে। যদি এর কম অথবা বেশি হয় আমরা সেই শব্দ শুনতে পারি না। সুতরাং আমাদের কানে যে শব্দ শোনা যায় তার কম্পাঙ্কের সীমা কত? 20 হার্জ থেকে 20,000 হার্জ। কম্পাঙ্কের এই যে পাল্লা, এই পাল্লা মানে এই যে 20 হার্জ থেকে 20,000 হার্জ, এই পাল্লাকে বলে শ্রাব্যতার পাল্লা বা শ্রাব্যতার সীমা। সুতরাং আমাদের কানের শ্রাব্যতার পাল্লা বা সীমা হলো 20 হার্জ থেকে 20,000 হার্জ। এবার শব্দেতর কম্পন আর শব্দোত্তর কম্পন কি? শব্দোত্তর কম্পন কি? এই যে 20 হার্জের যদি কম হয় আবার 20,000 হার্জের চেয়ে যদি বেশি কম্পন হয় সেগুলোকে কি বলবে? দেখো, যদি কম্পাঙ্ক 20 হার্জ এর কম হয় তবে তাকে শব্দেতর কম্পন বলে। এটাকে ইনফ্রাসনিক সাউন্ড বলে। ইনফ্রাসনিক বা শব্দেতর কম্পন, অর্থাৎ কম্পন 20 হার্জের চেয়ে কম হবে, প্রতি সেকেন্ডে 20 বারের চেয়ে কম পরিমাণ কম্পন হবে। আমরা কি এই শব্দ শুনবো? না, এই শব্দ আমরা শুনবো না। কিন্তু অনেক প্রাণী এটা শুনতে পারে। হাতি এই কম্পনের শব্দ দ্বারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে, অর্থাৎ হাতি যখন বিপদে পড়ে তখন হাতি এই শব্দ সৃষ্টি করে এবং এই শব্দ সে অনেক দূর থেকে শুনতে পায়। এই শব্দ বিকৃতি ছাড়া বহু দূর পর্যন্ত যেতে পারে। ভূমিকম্প এবং পারমাণবিক বিস্ফোরণের সময়ও এই শব্দতর কম্পনের সৃষ্টি হয় এবং এই কম্পন দ্বারাই সে একটা মাস ডিস্ট্রাকশন করে, একটা বড় ধ্বংসযজ্ঞ চালায়। শব্দোত্তর কম্পন কি? তাহলে যদি কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি হয় তবে এই কম্পাঙ্ককে শব্দোত্তর কম্পন বলে বা আল্ট্রাসনিক সাউন্ড বলে। আমরাও এই শব্দ শুনবো না, কিন্তু অনেক প্রাণী শুনতে পায়। শব্দোত্তর কম্পাঙ্ক বাদুড়, কুকুর বা মৌমাছির ন্যায় কিছু প্রাণী উৎপন্ন করতে পারে, আবার এরা শুনতেও পারে, কিন্তু আমরা মানুষ এটা শুনতে পারি না। প্রতিধ্বনি কি? অনেক সময় দেখা যায় যে পুকুর পাড়ে দাঁড়িয়ে একটু জোরে সাউন্ড করলে কিছুক্ষণ পর সেই শব্দটাই শোনা যাচ্ছে। ওই যে কিছুক্ষণ পর আমার শব্দটা যদি আমি নিজেই শুনি তাহলে এটাকে বলবে প্রতিধ্বনি। প্রতিধ্বনি কি? যদি কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে
মূল শব্দের পুনরাবৃত্তি করে তখন ওই প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলে। অর্থাৎ আমি কথা বললাম, কিছুক্ষণ পর আমার কথাটাই আমি আবার শুনলাম, এটা হলো প্রতিধ্বনি। এবার আসো, আমরা কি সবসময় প্রতিধ্বনি শুনি? আমরা কিন্তু সবসময় প্রতিধ্বনি শুনি না। আমাদের থেকে কিছু দূরে যদি কোনো দেওয়াল থাকে, আমরা হয়তো সেটা শুনতে পাই। আবার আমরা যদি ঘরের ভিতরে কথা বলি, তখন কিন্তু প্রতিধ্বনি শুনি না। এর জন্য আসলে কোন ফ্যাক্টর কাজ করে? এর জন্য যেই ফ্যাক্টরটা কাজ করে সেটা হলো প্রতিফলকের ন্যূনতম দূরত্ব। অর্থাৎ শব্দ বাধা পেয়ে ফিরে আসবে, যার কাছ থেকে বাধা পাবে তাকে একটা ন্যূনতম দূরত্ব থাকতে হয়। একটা ওই দূরত্ব থাকলে তুমি প্রতিধ্বনিটা শুনতে পাবা। আমরা যখন কিছু শুনি তার অনুভূতিটা 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। মানে আমরা যেই কথা শুনবো, আমাদের মস্তিষ্কে সেটা 0.1 সেকেন্ড পর্যন্ত থাকবে। আমরা ওই কথাটা যদি 0.1 সেকেন্ডের মধ্যে শুনি, তাহলে আমরা সেটা দুইটাকে আলাদা করতে পারবো না। কিন্তু যদি 0.1 সেকেন্ডের পর, 0.1 সেকেন্ড মানে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, 0.1 মানে 1/10, অর্থাৎ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ 0.1 সেকেন্ডের মধ্যে যদি শুনি, তাহলে আমরা দুইটা শব্দকে একই মনে করব, আলাদা করতে পারবো না। কিন্তু 0.1 সেকেন্ড পর যদি শুনি, তাহলে আমরা সেটাকে আলাদা করতে পারবো এবং তখন আমরা সেটা বুঝি যে হ্যাঁ, আমার কথা আমি আবার শুনছি। তাহলে আমরা যখন কোনো কিছু শুনি, তার অনুভূতিটা 0.1 সেকেন্ড পর্যন্ত থেকে যায়। তাই দুটি শব্দ আলাদাভাবে শুনতে হলে দুটি শব্দের মাঝে কমপক্ষে 0.1 সেকেন্ডের একটা ব্যবধান থাকা দরকার। অর্থাৎ আমি কথা বলবো এবং আমার কথা বলা শেষ হওয়ার পর 0.1 সেকেন্ডের পর যদি আমার কথাটা ফেরত আসে, তাহলে আমি প্রতিধ্বনিটা শুনতে পাবো। বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমরা একটু আগে পড়ে আসছি যে তাপমাত্রা বা আর্দ্রতা বৃদ্ধির সাথে সাথে বেগেরও পরিবর্তন হয়। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ বা বায়ুতে শব্দের বেগ হবে 330 মিটার পার সেকেন্ড। যদি তাপমাত্রা বাড়ে, সেক্ষেত্রে তোমার শব্দের বেগও কিন্তু বৃদ্ধি পাবে। এবার আসো, কাজেই 0.1 সেকেন্ডের ব্যবধান তৈরি করতে শব্দকে কমপক্ষে 33 মিটার দূরত্ব অতিক্রম করতে হয়। শব্দকে, অর্থাৎ তোমাকে দেওয়াল থেকে এতটুকু দূরত্ব থাকতে হবে যেন শব্দটা বাধা পেয়ে তোমার কাছে 0.1 সেকেন্ডের পর আসে। যদি কাছে থাকে, এতটুকু কাছে থাকে যে শব্দটা দেওয়ালে বাধা পেয়ে তোমার কাছে আসার সময় ব্যবধান হচ্ছে 0.1 সেকেন্ডের কম, তাহলে কিন্তু তুমি প্রতিধ্বনি শুনতে পাবে না। তাহলে যেহেতু 1 সেকেন্ডের শব্দ যায় কতটুকু, 330 মিটার পার সেকেন্ড, তাহলে 0.1 সেকেন্ডে কত যাবে, 330কে 0.1 সেকেন্ড দ্বারা গুণ দিলে আসবে 33 মিটার। তাহলে কাজেই 0.1 সেকেন্ডের ব্যবধান তৈরি করতে শব্দকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, 33 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে 33 মিটার দূরত্বকে যদি অতিক্রম করতে হয়, তাহলে প্রতিফলক বা দেওয়ালটা তোমার থেকে কত দূরে থাকতে হবে, 33 মিটার না। কারণ কি, শব্দ যাবে আবার আসবে, এই দুইটার দূরত্ব হবে 33 মিটার। তাহলে যাবে এবং আসবে, তাহলে 33কে 2 দ্বারা ভাগ করলে তোমার ওই দূরত্বটা পাবা, যে 0.1 সেকেন্ডের শব্দের দূরত্ব S=VT। তাহলে ভি হচ্ছে 330 আর টি হচ্ছে 0.1, তাহলে 33 মিটার। তাহলে প্রতিফলককে শ্রোতা থেকে কমপক্ষে তার অর্ধেক দূরত্ব, কারণ কি শব্দটা যাবে আবার বাধা পেয়ে ফিরে আসবে, এই যাওয়া এবং আসার দূরত্ব কতটুকু হবে, 33 মিটার। তাহলে দুইটা যাওয়া আসা মিলে যদি 33 মিটার হয়, তাহলে কত দূরে থাকবে, 33 ভাগ 2, অর্থাৎ 16.5 মিটার দূরে থাকতে হবে। তাহলে 16 ন্যূনতম প্রতিফলক বলতে আমরা বোঝাচ্ছি যেটা থেকে শব্দ বাধা পাবে, প্রতিফলকটা 16.5 মিটার দূরে থাকতে হবে। এবার আসো, দেখো এই যে প্রতিধ্বনির সাহায্যে দূরত্ব নির্ণয়। দেখো এই যে এই ব্যক্তি হাতে হাততালি দিচ্ছে, শব্দটা যাচ্ছে, গিয়ে দেওয়ালে বাধা পাচ্ছে, বাধা পেয়ে আবার ফিরে আসছে। এই যে দূরত্ব, এই দূরত্বটা হতে হবে, যাওয়া এবং আসা হতে হবে 33 মিটার। তাহলে তোমার শুধু দেওয়ালের দূরত্ব কত হবে, অর্ধেক হবে দুইটার। দেখো আমরা একটু সিমুলেশনের মাধ্যমে দেখি। এই যে এখান থেকে সাউন্ড উৎপন্ন হবে, আর এইটা ধরো এই প্রতিফলক, এটা দেওয়াল। সাউন্ড এভাবে উৎপন্ন হয়, এই যে সাউন্ড উৎপন্ন হচ্ছে এবং সাউন্ডটা গিয়ে এখানে বাধা পাচ্ছে,
আবার এটার সাথে বাধা পেয়ে দেখো উল্টো তরঙ্গ সৃষ্টি হচ্ছে, আবার এখান থেকে সব শব্দ বাধা পেয়ে আবার এদিকে আসছে। এই যে এখান থেকে এখানে যদি 0.1 সেকেন্ডের পর আসে তাহলে শব্দটা প্রতিধ্বনিটা শোনা যাবে, আর 0.1 সেকেন্ডের আগে আসলে প্রতিধ্বনিটা শোনা যাবে না। এবার আমরা প্রতিধ্বনির সাহায্যে দূরত্ব নির্ণয় করা শিখব। অর্থাৎ আমরা এখান থেকে হাততালি দিব, তারপর কতক্ষণ পর আমি সেটা শুনতে পাই, এখান থেকে আমি হিসাব করে বের করব যে এই প্রতিফলকটা আমার থেকে কত দূরে আছে। এটা কিন্তু বের করা পসিবল, তাই না? যদি তাড়াতাড়ি শুনতে পাই তাহলে বুঝবো প্রতিফলকটা আমার কাছেই আছে, আবার যদি দেরি করে শুনতে পাই তাহলে বুঝবো প্রতিফলকটা আমার থেকে দূরে আছে। দেখো ধরি এই যে ব্যক্তি, এই ব্যক্তি থেকে প্রতিফলকের দূরত্ব মানে এই দেওয়ালের দূরত্ব কত, ডি। ধরি এতটুকু দূরত্ব হচ্ছে ডি। প্রতিধ্বনির জন্য শব্দের অতিক্রান্ত দূরত্ব এস। তাহলে দেখো প্রতিধ্বনির জন্য শব্দকে কত দূরত্ব অতিক্রম করতে হবে। দেখো এখান থেকে একবার এখানে যাবে আবার ফিরে আসবে, তার মানে কি 2D না? এখান থেকে এটার দূরত্ব যদি ডি হয় তাহলে শব্দের দূরত্ব কত হবে, ডি আবার ডি, তাহলে ডি প্লাস ডি 2D। শব্দের অতিক্রান্ত দূরত্বকে যদি এস দ্বারা প্রকাশ করি তাহলে আমরা বলবো যেহেতু প্রতিধ্বনির জন্য শব্দকে দেওয়ালে গিয়ে আবার ফিরে আসতে হবে, অতএব শব্দের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু হবে ডি প্লাস ডি। এটা একটা ডি আবার আসবে আর একটা ডি, তাহলে 2D। প্রতিধ্বনি শোনার মধ্যবর্তী সময় ধরলাম টি, আর শব্দের বেগকে যদি ভি ধরি তাহলে আমরা জানি কি শব্দের অতিক্রান্ত দূরত্ব সমান হবে ভিটি। দেখো এই যে সমবেগের সূত্র, শব্দ তো সমবেগেই যায়, এস ইকুয়াল টু ভিটি। আবার এস মানে কি, এই যে এস মানে বের করেছি 2D, তাহলে 2D ইকুয়াল টু ভিটি, যেখানে ডি হলো প্রতিফলকের দূরত্ব, ব্যক্তি থেকে প্রতিফলক বা এই ওয়ালের দূরত্ব। তাহলে আমরা বলতে পারি ডি ইকুয়াল টু ভিটি ডিভাইডেড 2, ডি ইকুয়াল টু ভিটি ডিভাইডেড 2, যেখানে ভি শব্দের বেগ, টি সময়, আর ডি হচ্ছে প্রতিফলকের দূরত্ব। এটা হচ্ছে আমাদের দূরত্ব, আমাদের প্রতিফলকের দূরত্ব বের করার সূত্র। এই রিলেটেড কয়েকটা ম্যাথ করে ফেলি। নদীর এক পারে দাঁড়িয়ে এক ব্যক্তি হাততালি দিল। ওই শব্দ নদীর অপর পার থেকে ফিরে এসে 1.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। ওই সময়ে বায়ুতে শব্দের বেগ ছিল 340 মিটার পার সেকেন্ড। নদীটির প্রশস্ততা কত? অর্থাৎ এই পার থেকে তালি দিয়েছে, ওই পারে একটা প্রতিফলক ছিল, ধরো দেওয়াল ছিল, বিল্ডিং ছিল, তো সে 1.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনেছে। এবার বের করতে বলেছে নদীটির প্রশস্ততা কত। তো নদীটির প্রশস্ততা মানেই হচ্ছে তোমার ওই যে প্রতিফলকের দূরত্ব, তাই না? শব্দের কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, ডি বের করতে বলেছে। ডি, প্রতিফলকটা এখানে নদীর ওই পারে আছে, তাহলে নদীর প্রশস্ততা মানে প্রতিফলকের দূরত্ব। তাহলে দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে বেগ 340 মিটার পার সেকেন্ড, সময় দেওয়া আছে 1.5 সেকেন্ড, প্রশস্ততা বা ডি বের করতে বলেছে কতটুকু। তাহলে আমরা সূত্র জানি কি, এই যে 2D ইকুয়াল টু ভিটি বের করতে বেরোছে ডি এর মানটা, তাহলে ডি ইকুয়াল টু হবে ভিটি, 2টা ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, ডি ইকুয়াল টু ভিটি ডিভাইডেড 2। মান বসাবো, ভি ছিল 340 মিটার পার সেকেন্ড, টি 1.5 সেকেন্ড, আর 2 দ্বারা ভাগ করেছি, তাহলে ডির মান আসবে 255 মিটার। তাহলে তার যে প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব হলো 255 মিটার, আর প্রতিফলকের দূরত্ব ছিল নদীর প্রশস্ততা, তাহলে নদীর প্রশস্ততা 255 মিটার। এই যে প্রতিধ্বনি, এই প্রতিধ্বনির সাহায্যে বাদুর পথ চলে। বাদুর পথ চলে কিভাবে? বাদুর যখন চলে বা শিকার করে তখন সে একটা সাউন্ড তৈরি করে, সে 20,000 হার্টজের চেয়ে বেশি কম্পাঙ্কের সাউন্ড তৈরি করে। সাউন্ড তৈরি করে সে ছড়িয়ে দেয়। তো সামনে যদি কোনো প্রতিবন্ধক থাকে তাহলে প্রতিবন্ধক দেখো এই যে সে সাউন্ড করছে 20,000 হার্টজের চেয়ে বেশি, আমরা কিন্তু সেটা শুনতে পাবো না। তো সে বা অনেকে শুনতে পাবে, আমরা কিন্তু এটা শুনতে পাবো না। এই শব্দটা গিয়ে সামনে যদি কোনো তোমার প্রতিবন্ধক থাকে, কোনো কিছু থাকে, তো ওখান থেকে বাধা পেয়ে আবার তার কানে আসে। তার কানে আসলে সে বোঝে সামনে কোনো কিছু আছে,
আবার প্রতিধ্বনির ধরন দেখেও সে বুঝতে পারে সামনে কেমন ধরনের জিনিস আছে, কত কত বড় জিনিস আছে। এভাবে সে পথ চলে, আবার এভাবে সে শিকারও করে। অনেক সময় দেখা যায় কি বৈদ্যুতিক তার থাকে, দুই তারের মধ্যবর্তী দিয়ে সে যাওয়ার সময় প্রতিধ্বনি পায় না, অর্থাৎ সেখানে সে প্রতিধ্বনি শুনতে পায় না। তখন দুই তারের ভিতর দিয়ে যাওয়ার সময় পজিটিভ নেগেটিভ এক হয়ে তারা মরে যায়। শব্দের প্রতিধ্বনির সাহায্যে বাদুর পথ চলে, বাদুর চোখে দেখে না। বাদুর শব্দোত্তর কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে, আবার শুনতেও পারে। শব্দোত্তর মানে হচ্ছে 20,000 হার্জের চেয়ে বেশি আমরা কিন্তু সেই শব্দ শুনতে পাই না। এই কম্পাঙ্ক সে সামনে ছড়িয়ে দেয়, ওই শব্দ কোনো প্রতিবন্ধকে বাধা পেয়ে আবার বাদুরের কাছে চলে আসে। ফিরে আসা শব্দ শুনে বুঝতে পারে যে সামনে কোনো বস্তু আছে কিনা। বাদুর এভাবে তার শিকার ধরে। যদি বাধা পেয়ে শব্দ ফিরে না আসে তবে বুঝতে পারে সে ফাঁকা জায়গা আছে, সেই পথ বরাবর সে উড়ে চলে। অনেক সময় সে কনফিউজড হয়ে যায় যখন বৈদ্যুতিক তারের ভিতর দিয়ে চলে।